আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি, নির্বাচন ঘিরে প্রস্তুত হচ্ছে প্রশাসন। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুত হচ্ছে মাঠ প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনীতেও চলছে পরিবর্তন। দর্শক, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এরপর জানিয়ে দিব, জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। এবং জানিয়ে দিব, যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। আরো জানিয়ে দিব, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই। ঠিক এমন সময় এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা। এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এবং জানিয়ে দিব, খুলনায় এনসিপি নেতাকে গুলি বর্ষণকারী ডিকে শামীম গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দিব, ৫ বিবি সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। নির্বাচন ঘিরে প্রস্তুত হচ্ছে প্রশাসন। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুত হচ্ছে মাঠ প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনীতেও চলছে পরিবর্তন। নির্বাচনের তফসিল ঘোষণার পর কমিশনের ইসি পূর্বানুমতি ছাড়া কোনো নির্বাচন কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে বদলি না করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে নির্বাচন কমিশন থেকে নির্দেশনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আধা সরকারি পত্র ডিও লেটার পাঠানো হয়। তফসিল ঘোষণার পর থেকেই প্রশাসনে বড় ধরনের রদ বদলের প্রস্তুতি চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্বানুমোদন প্রয়োজন হবে, অনুমতি ছাড়া বদলি নয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা ওই ডিও লেটারে বলা হয়, তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বদলি, পদায়ন বা ছুটি প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হবে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও সংশ্লিষ্ট ধারার আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১৫ই ডিসেম্বর নির্বাচন কমিশন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা, ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের জেলার বাইরে বদলির আদেশ স্থগিত সম্পর্কিত পরিপত্র জারি করে। নির্বাচন কমিশনের পরিপত্রে নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের জেলার বাইরে বদলির আদেশ স্থগিতকরণ অংশে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৪৪৬ অনুচ্ছেদের বিধান অনুসারে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের সাথে পূর্বাচলনা ব্যতীত নিম্নোক্ত কর্মকর্তা বৃন্দকে স্ব কর্মস্থল হতে বদলি না করার বিধান রয়েছে। তারা হলেন বিভাগীয় কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার, সুপারিনটেনডেন্ট অব পুলিশ বা সংশ্লিষ্ট বিভাগ, জেলা বা মেট্রোপলিটন এলাকায় কর্মরত তাদের অধস্তন কর্মকর্তাকে কমিশনের সাথে পূর্বাচলনা ব্যতীত বদলি করা যাবে না। বদলি না করতে সব বিভাগকে নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের। নির্বাচন কমিশনের পরিপত্রের পর ১৫ই ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা প্রদান শীর্ষক পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। উল্লেখিত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধক্রমে সরকারের পক্ষ হতে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের সাথে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর জুলাই গণ অভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্মারকলিপিতে স্বাক্ষরকারী ১ নম্বর সদস্য মুশফিক ও সালেহীন। তিনি দলটির মিডিয়া সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব। স্মারকলিপিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। এতে উল্লেখ করা হয়েছে সম্প্রতি জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে সে বিষয়ে আমরা স্পষ্টভাবে আমাদের আপত্তি জানাচ্ছি। এতে আরো বলা হয়, আমরা সম্মান সহকারে অনুরোধ জানাচ্ছি যে দলের যে কোনো জোট নীতি নির্ধারণের ক্ষেত্রে এই নীতিগত প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক এবং জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হোক। আমরা মনে করি নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত, কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। এতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের পর বিগত ১ বছর ধরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটেজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং পরবর্তীতে ছাত্র শক্তির বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও আমাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। সেই সাথে জামায়াতে ইসলামী রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংগঠিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। চিঠিতে এনসিপি নেতারা আরো বলেন, আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক ও গণ অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের দায়িত্ব হলো রাষ্ট্র ও সমাজকে এমন একটি পথে এগিয়ে নেওয়া যেখানে মানবাধিকার, ধর্মীয় সহনশীলতা, নারী পুরুষের সমান মর্যাদা, সংখ্যালঘু সুরক্ষা, নাগরিক অধিকার এবং সর্বোপরি গণতান্ত্রিক মূল্যবোধ অটুট থাকে। জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এই নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং আমাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। এতে নাহিদ ইসলামকে আরো বলা হয়, আমরা মনে করিয়ে দিতে চাই, বিগত সময়ে আপনি ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ সংস্কার প্রশ্নে একমত হয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করে সংস্কার বাস্তবায়নে ভবিষ্যৎ রাজনীতি করার ঘোষণা দিয়েছেন এবং অতীতে আপনি ফেসবুক পোস্ট মারফত সংস্কারের ক্ষেত্রে জামায়াতের দ্বিচারিতা জাতির সম্মুখে উন্মোচন করেছেন। কিছুদিন আগেই সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে প্রায় ১৫০০ জন ব্যক্তির কাছে মনোনয়নপত্র বিক্রি করে ২ দিন ব্যাপী কর্মযজ্ঞের মাধ্যমে বাছাই করে ১২৫ জন প্রার্থী ঘোষণা করেছেন। এরপর আবার অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সাথে প্রতারণার শামিল। যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না পেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাদীর খুনের বিচার না করে কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে ছাত্র জনতা হাদীর খুনিদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা মনে করছেন সরকার হাদী হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদের রক্তের সাথে বেঈমানির শামিল। বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল
আগামীকাল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা। তিনি আরো বলেন, 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারের আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন। উপদেষ্টাদের উদ্দেশ্য করে জাবের প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারের কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, কারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন। আমরা পাহারা দেব, ভয়ের কিছু নেই, কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। তাসনিম জারার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব। এদিকে শনিবার সন্ধ্যায় তাসনিম জারা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। তিনি বললেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়েও আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। তাসনিম যারা দুইটি বিশেষ বিষয় উল্লেখ করেছেন, তা হলো, এক, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা 9 আসনের 4693 জন ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে। 2, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডারাইজিং এর সময় আপনারা অনেকেই ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে স্বতন্ত্র হিসেবে লড়াই করা যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফর্মটি পূরণ করুন। আপনাদের ট্রানজাকশন আইডি ও ডিটেলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন তাদেরকে শিগগিরই জানাবো কি প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে। খুলনায় এনসিপি নেতাকে গুলি বর্ষণকারী ডিকে শামীম গ্রেপ্তার। খুলনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোত্তালেব শিকদারকে গুলি বর্ষণকারী শামীম সর্দার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম সহ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব 6 এর সদস্যরা এ নিয়ে এই ঘটনায় 4 জন গ্রেপ্তার হলেন। র্যাবের দাবি, চাহিদা মতো মাদক সরবরাহ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেব সর্দারকে গুলি করেন। তনবীর বাসায় নিয়মিত মাদকের কারবার হতো। শনিবার বিকেলে র্যাব 6 খুলনার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম এ দাবি করেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে নগরীর বসুপাড়া থেকে হত্যা চেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম সর্দার ওরফে ডিকে শামীম ও তার সহযোগী মাহাদিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে 10টি মোবাইল ফোন, নগদ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা বলেন, গত 22 ডিসেম্বর সকাল 7টার দিকে শামীম সহ 4 থেকে 5 জন তনবীর বাসায় যান। সেখানে আগে থেকেই তনবী, মোতালেব শিকদার, আরিফ, ইফতি, তনবীর স্বামী তানভীর, তনবীর বন্ধু ইমরান ও ইফতির চাচাতো ভাই উপস্থিত ছিল। সেখানে আগে থেকেই মাদক ইয়াবা সরবরাহ করা হতো। মোতালেব শামীমের চাহিদা মতো ইয়াবা দিতে না পারায় সে নিজেই মোতালেব শিকদারকে সরাসরি মাথায় গুলি করে। ঘটনার পর তারা দ্রুত সেখান থেকে সরে যান। মেজর নাজমুল ইসলাম বলেন, শামীম ওরফে ঢাকাইয়া শামীম সোনাডাঙ্গা এলাকার অন্যতম শীর্ষ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুঃসতা, বিশেষ ক্ষমতা আইন, মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। সংগঠিত ও হত্যা চেষ্টা তো মূলত খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও মাদকের টাকা ভাগাভাগি কেন্দ্রিক এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও মূল রহস্য উন্মোচনে অভিযান অব্যাহত রয়েছে। পাঁচবিবি সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির বাধায় তা বন্ধ হয়ে গেছে। এতে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। শনিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে পাঁচবিবির কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় 281 পিলারের সাব 47, 48, 49 সাব পিলারে বিএসএফ সদস্যরা শূন্য রেখার কাছে কাঁটাতারের এ বেড়া তৈরির চেষ্টা চালায়। বিজেপি বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে বিজেপি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে বসেন। সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখে তা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ। গত বছরের 19 অক্টোবর এবং এবছরের 21 জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে কাঁটাতারের বেড়া দিলে বিজেপি এতে বাধা দেয়। এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্য রেখার পাশে 20 ফুট দূরে কাঁটাতারের বেড়া স্থাপন করে তারা। জয়পুরহাট বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হাসান